ছোটোবেলায় আমরা ক্লাস 9 বা 10 একটা গল্প ছিল আমাদের বাংলা পাঠ্যপুস্তকে। গল্পটার নাম ছিল, প্রবন্ধটার নাম ছিল ভারতবর্ষ। তাতে একটা লাইন ছিল, সেই ট্র্যাডিশন সমানে চলিয়াছে, কোথাও তাহার কোনো পরিবর্তন ঘটে নাই। তার মানে লেখক বলছেন যে ঘুরেছিল, গ্রামে গঞ্জে যাচ্ছে, দেখেছিল যে একটা বাড়িতে একটা বৃদ্ধ ভদ্রলোক আছে, বয়স হয়ে গেছে, সে বসে আছে, আর তার ছেলে বৃদ্ধ ভদ্রলোকের বয়স 70-75 হবে, আর তার ছেলের বয়স 45-50 হবে। সেই ছেলেটি সুর করে করে রামায়ণ পড়ে তাকে শোনাচ্ছে, আর তার পাশে বসে ওই ছেলের ছেলে, বৃদ্ধ ভদ্রলোকের নাতি, পড়াশোনা করছে। উনি 40 বছর পরে না 30 বছর পরে সেই গ্রামে গিয়ে দেখে একই রকম দৃশ্য। ওর এটা কীরকম হলো? তো দেখলো না, সেই বুড়ো ভদ্রলোক তো মারা গেছে, বৃদ্ধ যে তখন তাকে রামায়ণ পড়ে শোনাচ্ছিল, সেই ওই বৃদ্ধের জায়গায় বসে আছে, আর তার ছেলে যে পড়ছিল তখন, সে মধ্যবয়সী ওই রামায়ণ পড়ে শোনাচ্ছে, আর তার ছেলে এখন ওই তার সামনে বসে পড়াশোনা করছে। তাই লিখেছিলেন, এস ওয়াজেদ আলী ছিলেন প্রবন্ধটার লেখক। এস ওয়াজেদ আলী লিখেছিলেন, সেই ট্র্যাডিশন সমানে চলিয়াছে, কোথাও ইহার পরিবর্তন ঘটে নাই। ভারতবর্ষের ইতিহাস বলতে গিয়ে উনি বলেছিলেন, সুন্দর গল্প ছিল, আমরা ক্লাস 10 পড়েছিলাম। তা আমি এটা মনে পড়ছে কেন, সেই ট্র্যাডিশন সমানে চলিয়াছে। কিংবা মান্নাদের গানে একটা লাইন আছে, এই খেলা চলছে নিরন্তর। কীরকম খেলা? এই যে ভদ্রলোক পেটের সমস্যায় ভুগছে, একজন বয়স 38 বছর, রেলে সার্ভিস করে। ওনার মুখটা দেখাবো না, আমি দেখানোর আগে 20-22 বছর থেকে শুরু হয়েছে, তো উনি মুখটা দেখাতে চাইছেন না, সেই জন্য আমি দেখাচ্ছি না। অফিসে চাকরি করেন, এই ওনার চেহারা, ফিজিক্যাল মেকআপটা আমি দেখাচ্ছি, মুখ দেখাতেই বা আমার কোনো কথা নেই। তো উনি দেখালেও অসুবিধা ছিল না, ওনার পেটের সমস্যা, অন্য কোনো সমস্যা নয়, তো চাইছেন না, আমি আর জোর করলাম না। কিন্তু এই যে অ্যাসিডিটি, হার্টবার্ন, গ্যাস্ট্রিক, ওনার মেন সমস্যা হলো খাওয়ার পরপরেই উপরের দিকে একটা চাপ ওঠে, যেন জল, বায়ু, বাতাস সব উপরের দিকে ঠেলে উঠছে। তাকে ডাক্তারি ভাষায় বলা হয় রিগারজিটেশন। নিম্নগতি না হয়ে খাবার দাবার, গ্যাস, অ্যাসিড উপরের দিকে চলে আসে, কিছুটা চাপ দেয়, সব চলে আসে না, কিছুটা চাপের সৃষ্টি করে, যেমন বায়ুর ঊর্ধ্বচাপের মতন। তাকে আমরা ডাক্তারিতে বলি রিগারজিটেশন আর রিফ্লাক্স মেকানিজম। যখন এটা ইসোফেগাসের কারণে হয়, ইসোফেগাস বা খাদ্যনালী থেকে ঠিকমতো নিচের দিকে যেতে পারে না, এই খাদ্যনালীর নিচের দিকে স্পিন্টার মাসেলের গণ্ডগোল হয়, তখন তাকে আমরা বলি অ্যাকালেসিয়া কার্ডিয়া। এই কারণে খাবার নামতে পারছে না, উপরের দিকে চাপ দিচ্ছে, মুখের দিকে উঠছে, তখন তাকে বলি আমরা অ্যাকালেসিয়া কার্ডিয়া। কিন্তু যখন তার লোয়ার 1/3 ইসোফেগাসে কোনো প্রবলেম হয়নি, অথচ তার উপরের দিকে সবসময় একটা চাপ দিচ্ছে, দ্যাট ইজ কল্ড রিগারজিটেশন। আর সেই রিগারজিটেশন কারোর খুব টক হয়, তার কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ফ্রম দ্য স্টোমাক এর সাথে যোগ দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরের দিকে উঠলে গলা, বুক জ্বালা করে এবং মুখ টক লাগে। অ্যাসিড মানে সাওয়ার, টক। অনেক হোমিওপ্যাথিক বই আছে, ডিজায়ার ফর অ্যাসিড। অনেকে টক খুঁজে পাচ্ছে না, কিন্তু সাহেবরা টককে অ্যাসিড বলে, এটা কিন্তু জানতে হবে। সো এই ভদ্রলোক 20-22 বছর ধরে, এখন বয়স 38, তার মানে 18 বছর বয়স থেকে কষ্ট করছেন। 18-20 বছর বয়স থেকে এই ভদ্রলোকের এই সমস্যা, এর জন্য উনি অনেক জায়গায় দেখিয়েছেন। এবং এই সব ব্যাপারে সবার মাথায় ভারতবাসীদের আগে ঘোরে এআইজি, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। কারণ সবার একটা ধারণা হয়ে গেছে যে পেটের সমস্যা মানেই এটা, যেহেতু লিভারের হসপিটাল, এখন এদের নকল করে এরকম চলছে বলে আমাদের এখানে একটা হয়েছে সোনারপুরে, লিভার ফাউন্ডেশন বলে, পেটের চিকিৎসা করার জন্যে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট পিজিতেও আছে। তো মানুষ এখানে যায়, তো এখানে চিকিৎসা করেছে ডাক্তারবাবুরা, অ্যালোপ্যাথিক বড় বড় চিকিৎসকরা, তাদের সিস্টেমে ওষুধপত্র যা দেওয়ার তারা দিয়েছেন। পরীক্ষা, আমি তো খাজনার থেকে বাজনা বেশি ওদের বলি, মানে করে সব পরীক্ষা, সেটা খারাপটা বলছি না, মানে করে আর কি। তো সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, হাজার টাকা উনি নষ্ট করেছেন, কিন্তু ওনার সমস্যা গেল না। অ্যালোপ্যাথি ডাক্তারেরা যারা হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা বলে, খুব
খুব নাক ছিটকায়, তাদের কাছে আমার একটা অতি বিনীত প্রশ্ন, রোগ তো পুরো সারছে না, রোগী তো আপনাদের কাছ থেকে ফিরে আসছে। আপনাদের ফাইল রোজ আমাদের দেখতে হয় কেন? আমাদের কটা ফাইল আপনাদের দেখতে হয় ক্রনিক জটিল কেসে, তো ফাইল নিয়ে আসছে কেন? রোগ যদি সেরে যেত এই ফাইলগুলো তো বগল দাবা করে রোগী আসতো না। তা পলিফার্মেসি বাবুদের হোমিওপ্যাথি তো তাই বলি, তোমাদের নাকি পলিফার্মেসি সব ভালো, তোমাদের ফর্মুলা আছে, তোমরা বিভিন্ন মেথড করছো, তোমরা প্রোটোকল করছো, তো রোগী আসছে কেন? তো এই যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে এসছে, উনি তো হোমিওপ্যাথিও করেছিলেন। লোকের কিন্তু আমাদের বিশেষ করে ইন্ডিয়ার ভারতবাসীর হোমিওপ্যাথির প্রতি আস্থা আছে, সেই আস্থা রাখা দায়িত্ব হোমিওপ্যাথিক চিকিৎসকদের, কিন্তু রাখতে পারছে না, নষ্ট করে ফেলছে। তার কারণ এই তো গিয়েছিল প্রশান্ত ব্যানার্জির কাছে, উনি মারা গেছেন। আচ্ছা, আগে এই প্রশান্ত ব্যানার্জিকে অনেক দিন ধরে চিকিৎসা করেছেন। এদের কথা, এরা হোমিওপ্যাথির হওয়া মানে না, হোমিওপ্যাথির নীতি বোঝে না, হোমিওপ্যাথির নীতি মানে না, হোমিওপ্যাথিক দর্শন সমঝে না, তো এদের কথা ছেড়ে দিলাম। অন্যান্য হোমিওপ্যাথি ডাক্তারকেও দেখিয়েছে, এই একজন ডাক্তারকে দেখিয়েছে, তিনিও চিকিৎসা করেছেন অনেক দিন ধরে, ডক্টর এন.এম. মণ্ডল। তো দেখো, এদের প্রেসক্রিপশন করার আগে আমি একটা শুধু, যারা এই ভিডিও দেখছে আমার বর্তমানে এখনকার হোমিওপ্যাথিক চিকিৎসকরা, তাদেরকে বলতে চাইছি যে এই ভদ্রলোকের এই যে রিগার্জিটেশন, এই সাওয়ার, অ্যাসিডিটি, মুখ টক হয়ে যাচ্ছে, তার সাথে এই সিমটমটা আছে। ওনার মুখ যখন দেখায়নি এই সিমটমটা আমি বলতে পারি উইকনেস, প্রিম্যাচিওর ইজাকুলেশন। সো প্রিম্যাচিওর ইজাকুলেশন, এই সিমটমটা ওনার আছে। শীত বেশি আছে। উনি মিষ্টি খেতে ভালোবাসেন, খাবার দাবার গরম খেতে ভালোবাসেন। উনি টাকা পয়সা দেদারে খরচ করেন না, হিসাব করে খরচ করেন, অ্যাভারেজ যে রুব্রিক তার বদলে আমাদের। আর উনি সেলফ ডিসিশন মেকার, অন্যের কথা শুনে নাচানাচি করেন না। অনেকে আছে আমাদের সমাজে যে অন্যের কথা শুনতে পারে, আলোচনা করতে পারে ভদ্রভাবে, কিন্তু যা ফাইনাল ডিসিশান নেব, বাড়ি কিনবো কি জমি কিনবো কি ঘর কোন দিকে কী করবো বা ছেলে মেয়ের বিয়ে কোথায় দেবো, যার ডিসিশান নিজেই মোটামুটি যেটা মনে করেন যে আমারটাই ঠিক আছে সেটাই করেন, তাকে আমরা বলি সেলফ ডিসিশান মেকার, নিজেই চিন্তা ভাবনা করেন। তাহলে একজন ভদ্রলোক তার পেটের গোলমালে ভুগছে, তার রিগার্জিটেশন, তার অম্বল হচ্ছে, টক, এবং তার এই উইকনেস রয়েছে, প্রিম্যাচিওর ইজাকুলেশন। সে মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, সে টাকা পয়সা দিয়ে দ্বারা খরচ করতে চায় না, সে নিজের চিন্তা ভাবনাকে জোর দেয়। আমাদের একটা ওষুধেই মনে পড়ে, অ্যান্ড যেখানে পরিষ্কার লেখা আছে এভরিথিং টেস্ট সাওয়ার, সব কিছুই টক লাগে, সাওয়ার ইলাকটেশনস, হার্ট বার্ন, ওয়াটার ব্লাশ, সাওয়ার ভমিটিং, সব কিছু আছে। তার সাথে তার গ্যাস্ট্রিকটা বলতে আছে, তার সাথে তার এই সমস্ত প্রবলেমগুলো আছে। তাহলে আমরা অতি সহজেই এই ওষুধটাকে মনে করতে পারি দ্য ক্লাব মস। কিন্তু দেখুন তো এই ডাক্তারবাবুরাকেও ক্লাব মস দিয়েছেন কিনা। আমি যেটুকু দেখালাম, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, উইকনেস আছে, তার পোটেনশিয়াল উইকনেস আছে, সে হেড স্ট্রং মেন্টালিটি আছে, নিজের চিন্তা ভাবনাটাকে জোর দেয়, তার মধ্যে একটু কার্পণ্যতা আছে, বাজে খরচ করতে চায় না, এবং দ্য মেইন সিমটম রিগার্জিটেশন, অ্যাসিডিটি। দেখুন তো এই ভদ্রলোক এন.এম. মণ্ডল কী দিয়েছেন, উনি দিয়েছেন আর্নিকা মন্টেনা 30, কি একটা মাদার, স্যাবাডিলা 30, এচিনেশিয়া মাদার, এই সমস্ত চলেছে, ব্রায়োনিয়া 30, ম্যাকপস 6X, রবিনিয়া মাদার, অম্বল রবিনিয়া মাদার। তো ডক্টর মণ্ডল দিয়েছেন এইসব ওষুধ, আর্সেনিক অ্যালবা, নাক্স বম 30, লাস্ট এটা দিয়েছিল সালফার 200। আর পি ব্যানার্জির কাছে যখন গেলেন, এগুলো নিন দলিলপত্র, পি ব্যানার্জির কাছে গিয়েছিলেন সেই প্রশান্ত ব্যানার্জি, যিনি নাকি বড় একজন স্রষ্টা প্রোটোকল, ব্যানার্জি প্রোটোকল। উনি দিচ্ছেন সেই বাঁধাগত, ক্যাম্ফোর 200, ন্যাট্টামফস 30, আর্টিকা ইউরেন্স 30, ন্যাট্টাম সালভ 200, আইরিস ভার্স 200, আর্সেনিক 200। এইরকম দিনের পর দিন চলল। ন্যাট্টাম সালভ 200, আর্সেনিক অ্যালবা 200, সরিনাম 200, ন্যাট্টামফস 30, জেলসিমিয়াম 6, একবারে 3-4 করে, ক্যাপসিকাম 30,
এই সব চলছে, এই রকম চলছে, গাদা গাদা চলছে। এরা কোথা থেকে হোমিওপ্যাথি শেখে? এ হোমিওপ্যাথি কোথা থেকে পায়? একসাথে 5টা 10টা ওষুধ, যার কোনো মিল নেই, সে কী করে? আচ্ছা, এদের যখন বাড়ির লোক, এদের বাবা মা ভাই বোন বা সন্তান কোনো মেলার মাঠে বা কোনো রাস্তায় বা স্টেশনে খুঁজতে হয়, এরা কি 5 জনকে ধরে আনে নাকি? এই ব্যানার্জি কি 5 জনকে ধরে আনে? তার বাড়ির ছেলে বা মেয়ে যদি স্টেশনে খুঁজতে বলা হয় যে এর মধ্যে থেকে আপনার ছেলেটাকে খুঁজে নিন, ও 5 জনকে কান ধরে আনে নাকি? এই যে ডাক্তাররা 7টা ওষুধ দেয়, তাদের যে বলে তোমার ওয়াইফ দেখো তো কোনটা, ও তো 7টা মহিলাকে এনে ঘরে ঢোকায় নাকি? এই 7টা আমার বউ। এইটাই তো একটা খুব দারুণ পয়েন্ট আমার মাথায় আসলো। এরা কি তাই করে? তার রোগীকে ওষুধ দেওয়ার বেলায় যেখানে একটা ওষুধের বইয়ের সাথে মেলাতে হবে, সেখানে 7টা ওষুধ দেয় কী করে? ওহে ব্যানার্জি, ওহে মুখার্জি, ওহে প্রোটোকলরা, তাই করো নাকি? তোমরা কি তোমাদের ওয়াইফকে খুঁজতে, ছেলে মেয়েদের খুঁজতে 7 জন 8 জনকে ধরে আনো নাকি? বলো নাকি যে 8 জনই আমার ওয়াইফ, 8 জনকে ঘরে ঢোকাবো? তা তো করো না। একটা রোগীর ওষুধ দেওয়ার বেলায় 8টি 10টি লাগছে কেন? সিম্পল, যেখানে একটা ওষুধের সিমটম, ম্যাথমেটিকা পড়নি, হোমিওপ্যাথিক দর্শন মাননি, তোমরা জানো না, তোমরা নষ্ট করছো হোমিওপ্যাথি, তোমরা হোমিওপ্যাথি শেষ করছো, তোমরা হোমিওপ্যাথির কলঙ্ক। তাই তোমাদের জন্য ডক্টর বি ডোয়েল বলে গেছেন, বের করো বি ডোয়েলের বই। আমার নিজের কথা না, অনেকে বলবে যে আমি গালি দিচ্ছি। এই একটা বই, হাউ টু ইউজ দ্য রেপার্টরি, সেই কোন ছোটোবেলায় পড়েছিলাম, আমি দেখে রেখেছি। তার প্রিফেসে ডক্টর বি ডোয়েল কী বলেছে, সেই কথাটাই আমি তোমাদের শোনাতে চাই। প্রিফেসে ডক্টর বি ডোয়েল বলছেন, I firmly believe that if homeopathy is to survive in this age of therapeutic nihilism when so many bastard, আরে আমি তোমাদের বাস্টার বলছি না, ডক্টর বি ডোয়েল বলে গেছেন, when so many bastard practices are being fostered as homeopathic, its survival will come from a comprehensive study of the organon. So হোমিওপ্যাথি পড়ো, হোমিওপ্যাথি নীতি জানো, হোমিওপ্যাথি হ্যানিম্যানের নিয়ম মেনে চলো, হ্যানিম্যানের 273 নম্বর অ্যাফোরিজমটা মানো। 7টা মহিলাকে ঘরের মধ্যে ঢুকানোর চেষ্টা করো না, চরিত্র নষ্ট করো না। হ্যানিম্যানের 273 পরিষ্কার বলে গেছে, only one single simple medicine should be administered at a time. একটা ওয়াইফকে রাখার চেষ্টা করো, 7টা মহিলাকে ধরে ঘরে ঢোকানোর চেষ্টা করো না। তাতে যেমন লাভ হবে না, তুমি নিজেকে কলঙ্কিত করবে, হোমিওপ্যাথিক চিকিৎসাকেও তোমরা কলঙ্কিত করো না। শুনতে চাও যারা উত্তরসূরি আছো, ওই ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জির দল, জেনে রাখো হোমিওপ্যাথি তোমাদের বাপের সম্পত্তি নয়। হোমিওপ্যাথি is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. You must follow its main dictums, the law of similia, law of simplex and law of minimum. আপনি সুস্থ হয়ে যাবেন নিশ্চিন্তে কয়েকবার ওষুধের মধ্যে। দিস মাচ অ্যাসুরেন্স আই এম গিভিং ইউ boldly, strongly and confidently.